সুপ্রিয় এইচএসসি প্রথম বর্ষের শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। এসএসসি পরীক্ষায় কৃতিত্বের সাথে পাশ করে তোমরা কলেজ জীবনে পা দিয়েছ, তাই তোমাদের সবাইকে অভিনন্দন। তোমাদের এই কলেজ জীবনের প্রথম ক্লাসগুলো হয়তো আরও ভালো, আরও মেমোরেবল হতে পারত, কিন্তু তোমরা সবাই জানো এখন যে একটা বৈশ্বিক একটা ক্রাইসিসের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, সেখানে কম বেশি সবাই এফেক্টেড, এবং তোমাদের স্বাস্থ্যের কথা চিন্তা করেই বর্তমান গভর্নমেন্ট এই সিদ্ধান্ত নিয়েছে। আসলে এই সিচুয়েশনের মধ্যে থেকে আমরা টিচাররা প্রত্যেকেই ট্রাই করছি যতটুকু বেস্ট দেওয়া যায় তোমাদের। প্রত্যেকেরই কিছু না কিছু লিমিটেশনস আছে, এই লিমিটেশনসের মধ্যে থেকেই যেটা যতদূর দেওয়া সম্ভব আমরা অতটুকুই তোমাদেরকে দেওয়ার চেষ্টা করব। তোমাদেরকেও পেশেন্স রাখতে হবে। আমি আমার পরিচয়টা দিয়ে নিচ্ছি। প্রথমেই আমি নাইমা আলী, প্রভাষক, ফিনান্স অ্যান্ড ব্যাংকিং ডিপার্টমেন্ট, ইসলামিয়া বিশ্ববিদ্যালয় কলেজ, চট্টগ্রাম। আমি তোমাদের ফিনান্সের টিচার। মূলত আজকে যেহেতু ইন্ট্রোডাক্টরি ক্লাস, আমি খুব বেশি পড়াশোনার দিকে না যেয়ে কিছু ইনফরমেশান দেওয়ার চেষ্টা করবো, রিলেভেন্ট কিছু ইনফরমেশান তোমাদেরকে দেওয়ার চেষ্টা করছি। আমার সাবজেক্টটা হলো ফিনান্স অ্যান্ড ব্যাংকিং। এটা মূলত দুইটা পেপার। ফার্স্ট পার্ট যেটা, সেটা হচ্ছে টোটালি ম্যাথ বেসড, 90% ম্যাথ বলতে পারো। প্রথম দিকে দুটো চ্যাপ্টার বাদে আর পুরোটাই ম্যাথ। আর সেকেন্ড পার্ট যেটা, সেটা হচ্ছে তোমার ব্যাংকিং ও বিমা নিয়ে। আসলে ফার্স্ট ইয়ারে তোমাদেরকে দুইটা বই কিনতে হবে। আমি বলবো দুটোটা পেপার কিনে ফেলার জন্য লাইব্রেরিতে যেয়ে, কারণ হচ্ছে ফার্স্ট ইয়ারে যে এক্সামটা তোমাদের নিব সেটা দুইটা পেপারের উপরেই নিব। সিলেবাসটা আমি তোমাদেরকে একটু পরে শেয়ার করে দিব। তোমাদের ফার্স্ট ইয়ারের সিলেবাসটা আমি ক্লিয়ার করে দিব। আর বইয়ের ব্যাপারে তোমাদের কোয়েশ্চেন থাকতে পারে যে ম্যাডাম কোন বইটা নিব। আসলে বইয়ের ব্যাপারে আমার স্পেসিফিক কোনো মেনশন করে দেওয়ার কিছু নেই। আসলে কম বেশি সব বই কাছাকাছি, তবে আমি কিছু নাম সাজেস্ট করে দিতে পারি। তোমাদের এর মধ্যে থেকে যেটা ভালো লাগে তোমরা তাই কিনবে। ফিনান্স প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র দুটার জন্যই খালিকুজ্জামান স্যারের যে বইটা আছে সেটা যমুনা পাবলিকেশনের। সে বইটাতে যথেষ্ট ডিটেলসভাবে লেখা আছে, বেশ ক্লিয়ার করা হয়েছে কনসেপ্টগুলো। এটা তোমরা নিতে পারো। আর যারা মনে করো যে না আমরা আসলে এত ডিটেলস পারবো না, এটা হার্ড মনে হয়, খালিকুজ্জামান স্যারের বইটা হার্ড মনে হচ্ছে, তোমরা ছোটোর মধ্যে বুঝায় লিখতে চাচ্ছ, সেই ক্ষেত্রে তোমরা রিগেল পাবলিকেশন, ডক্টর সালেজুল স্যারের যে রিগেল পাবলিকেশনের যে বইটা আছে তোমরা সেটাও নিতে পারো। এছাড়া বাজারে আরও অনেক রাইটারের বই আছে, তোমরা আসলে কয়েকটা বই মিলিয়ে দেখবে, যেটা তোমাদের কাছে কনভিনিয়েন্ট মনে হবে তোমরা সেই বইটাই নিতে পারো। এছাড়া ক্লাস লেকচার ফলো করবে। আর সৃজনশীলের জন্য আমি প্রত্যেক চ্যাপ্টার টপিকসগুলো পড়ানোর পর সৃজনশীল প্র্যাকটিস করাবো। এছাড়া তোমরা বই থেকে প্র্যাকটিস করবে অথবা গাইড বই নিয়ে নিতে পারো। টেস্ট পেপার, আগের টেস্ট পেপারগুলো থেকে পড়তে পারো। আর হচ্ছে তোমার নৈবিত্তিকের জন্য তোমরা পুরোটা রিডিং করবে, বই খুব ভালো করে কনসেপ্ট ক্লিয়ার করবে, অথবা তোমরা যখন সলিউশন করবে বা প্র্যাকটিস করবে তখন তোমরা টেস্ট পেপার কিংবা গাইড বইয়ের হেল্প নিয়ে করতে পারো। আসলে আমরা ফার্স্ট পেপারটাতে একটু জোর বেশি দিব, কারণ হচ্ছে ফার্স্ট পেপারটা হচ্ছে ম্যাথ বেসড, আর শুরুর দিকে ম্যাথগুলো না বুঝলে আসলে পরে কিছুই বোঝা যাবে না, যার জন্য তোমরা খুব কেয়ারফুল থাকবে। তো আজকে আসলে ইনফরমেশন যা দেওয়ার ছিল আমার ততটুকুই দিচ্ছি, আর সিলেবাসটা আমি শেয়ার করে দিচ্ছি তোমাদের সাথে। তোমরা চলো তাহলে এখন শুরু করা যাক ক্লাস। প্রথমেই আমি তোমাদের সাথে যেটা শেয়ার করবো সেটা হচ্ছে তোমাদের সিলেবাস। আসলে এইচএসসি ফার্স্ট ইয়ারে তোমাদেরকে দুইটা পরীক্ষার সম্মুখীন হতে হবে। একটা হচ্ছে অর্ধবার্ষিক পরীক্ষা, আর একটা হচ্ছে ফার্স্ট ইয়ার ফাইনাল পরীক্ষা। আসলে আমরা দুইটা পার্ট, ফিনান্স ফার্স্ট পার্ট এবং সেকেন্ড পার্ট দুইটাই একই সাথে করব। মানে ফার্স্ট ইয়ারে আমাদেরকে দুটোই পরীক্ষা দিতে হবে, পড়াশোনা করতে হবে। আমি সাজেস্ট করবো তোমরা
প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র দুটোটা বই তোমরা একসাথেই কিনে ফেলবে লাইব্রেরি থেকে। এবার আসো অর্ধবার্ষিক পরীক্ষায় আমাদের যেটা সিলেবাস সেটা হচ্ছে প্রথম পত্র থেকে থাকছে হচ্ছে 4টা অধ্যায়, অধ্যায় 1 থেকে অধ্যায় 4 পর্যন্ত। আর ফিনান্স দ্বিতীয় পত্র থেকে থাকছে হচ্ছে 2টা অধ্যায়, বিমা প্রথম চ্যাপ্টারটা মৌলিক ধারণা যে চ্যাপ্টারটা, অর্থাৎ অধ্যায় 10 এবং অধ্যায় 11, বিমার মৌলিক ধারণা এবং জীবন বিমা, এই 2টা চ্যাপ্টার। তাহলে টোটাল চ্যাপ্টার হচ্ছে 6টা অর্ধবার্ষিক পরীক্ষার জন্য। আর বার্ষিক পরীক্ষা, ফার্স্ট ইয়ার বার্ষিক পরীক্ষার জন্য যেটা, সেটা হচ্ছে ফিনান্স প্রথম পত্রের অধ্যায় 5 থেকে 9, দ্যাট মিনস 5টা চ্যাপ্টার 5 থেকে 9 প্রথম পত্র। দ্বিতীয় পত্রের জন্য হচ্ছে 2টা অধ্যায়, অধ্যায় 12 এবং 13, জীবন বিমা ও নৌ বিমা। তাহলে তোমাদের টোটাল হচ্ছে কয়টা? 5টা এবং 2টা 7টা। তাহলে প্রথম পরীক্ষাটার জন্য হচ্ছে, অর্ধবার্ষিক পরীক্ষার জন্য হচ্ছে তোমাদের 6টা, এবং বার্ষিক যেটা পরীক্ষা সেটার জন্য হচ্ছে 7টা। এবার আসো আমরা শুরু করি ফিনান্স প্রথম পত্রের প্রথম অধ্যায়টি দিয়ে। প্রথম অধ্যায়টির নাম হচ্ছে অর্থায়নের সূচনা। আমি প্রথমে তোমাদেরকে কিছু কোয়েশ্চেন দিয়ে দিচ্ছি, যে কোয়েশ্চেনগুলো শিখলে আশা করি মোটামুটি তোমরা সৃজনশীল কোয়েশ্চেনগুলো আনসার করতে পারবে। প্রথম কোয়েশ্চেনটা হচ্ছে অর্থায়ন কাকে বলে। দ্বিতীয়, অর্থায়নের শ্রেণীবিভাগ আলোচনা করো। 3 নম্বর হচ্ছে অর্থায়নের কার্যাবলী অবলিক একজন আর্থিক ব্যবস্থাপককে কী কী সিদ্ধান্ত নিতে হয় অবলিক আর্থিক ব্যবস্থাপকের কাজ কি। আসলে 3টা কথা একই উত্তর, তাই আমি একসাথে দিয়েছি। যে কোনো একটা শিখলে মোটামুটি যেভাবে ঘুরিয়ে কোয়েশ্চেন করা হোক না কেন, আশা করি তোমরা আনসার দিতে পারবে। অর্থায়নের কার্যাবলী কোনগুলো? আসলে আর্থিক ব্যবস্থাপক যে কাজগুলো করেন সেটাই তো অর্থায়নের কাজ। তারপর আসে 4 নম্বর, অর্থায়নের নীতিমালা আলোচনা করো। দেন 5, অর্থায়নের লক্ষ্য কয়টি ও কী কী? কোনটি একটি ব্যবসায় প্রতিষ্ঠানের চূড়ান্ত লক্ষ্য হওয়া উচিত বলে তুমি? প্রথমে যে টপিকসটা সেটা হচ্ছে অর্থায়ন বলতে আমরা আসলে কি বুঝি। অর্থায়নকে আসলে বিভিন্ন বইয়ে বিভিন্নভাবে সংজ্ঞায়িত করা হয়েছে। তোমরা তার মধ্যে থেকে 2-3টা যা ভালো লাগে তা শিখে নিতে পারো। এখানে নর্মালি আমি একটা সংজ্ঞা লিখে রেখেছি, আর অর্থায়ন বলতে আমরা যা বুঝি তাই আমি আসলে সহজ ভাষায় বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি। অর্থায়ন বলতে অর্থ সংগ্রহ, ব্যবস্থাপনা, নিয়ন্ত্রণ, প্রাপ্য অর্থ পরিশোধের জন্য পরিকল্পনা ও সমন্বয় সাধন এবং বিনিয়োগকে বোঝায়। দেখো অর্থায়ন বলতে আসলে কি বোঝায়। সাপোজ ধরো একজন ব্যক্তি তিনি চিন্তা করলেন যে তিনি ব্যবসা করবেন বা বিনিয়োগ করবেন। তাহলে বিনিয়োগ করার তার অনেক সুযোগ আছে। তিনি কিভাবে বিনিয়োগ করবেন? তিনি কি ব্যাংকে টাকা জমা রেখে সেটা এক ধরনের বিনিয়োগ হতে পারে, নাকি তিনি শেয়ারে বিনিয়োগ করবেন, নাকি তিনি বন্ডে বিনিয়োগ করবেন, নাকি তিনি নিজেই কোনো ব্যবসা প্রতিষ্ঠান ওপেন করবেন। তাহলে এখানে একটা সিদ্ধান্তের প্রয়োজনীয়তা আছে। সাপোজ ধরো সিদ্ধান্ত নিলেন যে উনি একটা ব্যবসা দাঁড় করাবেন। তারপরে যেটা আসছে যে তাকে ক্যালকুলেশন করতে হবে আসলে যে এই ব্যবসা দাঁড় করানোর জন্য তার কী পরিমাণ মূলধন লাগতে পারে, এবং মূলধন একবার নির্ধারণ হয়ে যাওয়ার পর তাকে ভাবতে হবে এই মূলধনের টাকাটা তিনি কিভাবে যোগান দিবেন। খুব সহজ শর্তে কোথা থেকে তিনি যোগান দিতে পারেন। সেটা কি তিনি বন্ধু থেকে ধার নেবেন, নাকি ব্যাংকের থেকে লোন নেবেন, নাকি অন্য কোনো উপায়ে কোনো আর্থিক প্রতিষ্ঠানের হেল্প নেবেন। তাহলে এভাবে যখন মূলধন কালেকশন হয়ে গেল, তারপরে টোটাল কাজটা করার মাধ্যমে, টোটাল ব্যবস্থাপনার মাধ্যমে সেই কাজ থেকে একটা মুনাফা সহ একটা রিটার্ন নিয়ে আসার যে কাজ, পুরো প্রসেসটাকে বলা হচ্ছে অর্থায়ন। তাহলে অর্থায়ন আসলে একটা বিশাল বিষয়। অর্থায়নে শুধু একটি কাজ জড়িত নয়, অনেকগুলো কাজ একসাথে জড়িত। এবার আসলে নেক্সট টপিক, অর্থায়নের শ্রেণীবিভাগ। অর্থায়নের শ্রেণীবিভাগকে আমরা আসলে দেখো কিভাবে ভাগ করছি। অর্থায়নকে প্রথমে 2 ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে সরকারি অর্থায়ন, দ্বিতীয়টি হচ্ছে বেসরকারি অর্থায়ন। প্রথমটি হলো সরকারি অর্থায়ন। আসলে অর্থায়ন বলতে আমরা যা বুঝি, যে কোনো ধরনের মূলধন, ঋণ, নগদ তহবিল ইত্যাদি ব্যবসার মুনাফা উদ্দেশ্য নিয়ে নিয়োগ করাকে
অর্থায়ন বলে। আর এই অর্থায়নটা যখন একটা সরকারি প্রতিষ্ঠানে হয় তখন তাকে বলা হচ্ছে সরকারি অর্থায়ন, অর্থাৎ সরকারি প্রতিষ্ঠানের মালিক হবেন সরকার নিজেই। এরপর আসো বেসরকারি অর্থায়ন। বেসরকারি অর্থায়নটা হচ্ছে আসলে এই অর্থায়নটা যখন একটা ব্যক্তি বিশেষ বা একটা গ্রুপের আন্ডারে সৃষ্ট একটা প্রতিষ্ঠানের মধ্যে অর্থায়ন হবে তখন তাকে বলা হচ্ছে বেসরকারি অর্থায়ন। বেসরকারি অর্থায়নটাকে আবার তোমার 3 ভাগে ভাগ করা যাচ্ছে। একটা হচ্ছে ব্যক্তিগত অর্থায়ন, প্রথমটা হচ্ছে তোমার ব্যক্তিগত অর্থায়ন। দেখো আমরা অনেক সময় সাবকনসাস মাইন্ডে কি করি, অর্থায়ন করে ফেলি। যেমন সাপোজ ধরো তুমি আগে অর্থায়ন কিছুই বুঝতে না, তবুও কিন্তু তুমি অর্থায়ন করে যাচ্ছ। কিভাবে, সেটা হচ্ছে মনে করো তোমাকে কলেজে আসার জন্য তোমার বাবা বা মা কি দিচ্ছেন, পকেট মানি দিচ্ছেন। এটা তোমার একটা ইনকামের সোর্স, এবং সেখান থেকে তুমি কিছু টাকা কি করছো, সেভ করছো। বাকি টাকা দিয়ে তুমি কি করছো, রিক্সা ভাড়া দিচ্ছ বা কলেজে আসছো, তারপর তুমি টিফিন করছো বা ফ্ল্যাক্সি লোড করছো। তাহলে সাবকনসাস মাইন্ডে তুমি কি করছো, কিছু টাকা সেভ করছো, বাকি ইনকামের বাকি টাকা দিয়ে তুমি কি করছো, তোমার খরচটাকে তুমি নির্ধারণ করছো। এটা হচ্ছে ব্যক্তিগত অর্থায়নের একটা এক্সাম্পল হতে পারে। আরেকটা হচ্ছে ব্যবসায়ী অর্থায়ন। আসলে অর্থায়ন নিয়ে আমরা যে কথাবার্তাগুলো এতক্ষণ বললাম, যে পরিকল্পনা, ব্যবস্থাপনা, সেখান থেকে মুনাফা নিয়ন্ত্রণ এবং সেখান থেকে মুনাফা অর্জনের যে প্রক্রিয়াটা, সেটা আসলে ব্যবসায়ী অর্থায়ন। একটা ব্যবসা পরিবেশের আন্ডারে যখন অর্থায়ন হবে তখন তাকে বলা হচ্ছে ব্যবসায়ী অর্থায়ন। এরপর আসো অব্যবসায়ী অর্থায়ন। যেসব প্রতিষ্ঠানের মূল লক্ষ্য মুনাফা অর্জন নয়, বরং সমাজ কল্যাণ এবং সমাজ সেবা, সেই ধরনের প্রতিষ্ঠানগুলোকে বলা হয় অব্যবসায়ী প্রতিষ্ঠান। এই ধরনের প্রতিষ্ঠানও আসলে অর্থায়ন হয়ে থাকে। যেমন তারা কিছু ডোনেশন পেতে পারেন, তারা গভর্নমেন্ট থেকে কিছু ডোনেশন পেতে পারেন, ব্যক্তিগতভাবে কিছু ডোনেশন কালেক্ট করতে পারেন। সেগুলো হচ্ছেন তাদের ইনকামের সোর্স, এবং তাদের রেগুলার যে যাবতীয় খরচগুলো আছে সেগুলো হচ্ছে তাদের এক্সপেন্ডিচার। তার মধ্যে থেকে তারা কিছু সঞ্চয়ও করতে পারেন, যেগুলো দিয়ে তাদের ভবিষ্যৎ কোনো সম্প্রসারণের প্রকল্প থাকতে পারে, চিন্তাভাবনা থাকতে পারে। তাহলে দেখা যাচ্ছে অব্যবসায়ী প্রতিষ্ঠানেও আসলে অর্থায়ন হচ্ছে। তাহলে আজকে এ পর্যন্ত। প্রথম ক্লাস হিসেবে আমি তোমাদেরকে আজকে খুব বেশি পড়াবো না। আজকে এই দুটো টপিকস পড়ালাম, অর্থায়ন কাকে বলে এবং অর্থায়নের শ্রেণীবিভাগ বলতে আমরা কি বুঝি। এই দুটো কোয়েশ্চেন আমরা খুব ভালো করে পড়ব, এবং সৃজনশীল প্রশ্ন আসলে যেন আমরা আনসার করতে পারি, আমরা সেভাবেই প্রিপারেশন নিব। নেক্সট ক্লাসে আমি সামনে যে কোয়েশ্চেনগুলো দিয়ে রেখেছি সেগুলো নিয়ে আলোচনা করব। আজকের মতো বিদায়। তোমরা সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। আল্লাহ হাফিজ।